সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাজ্যে ফের করোনার তাণ্ডব, একদিনে রেকর্ড মৃত্যু। কিছুতেই কমছে না আমেরিকার ইরান ভীতি, পারস্য উপসাগরে উৎপেতে মার্কিন নৌবহর। এবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করল সুদান। ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে ঝুলে যেতে পারে আফগান শান্তি আলোচনা, একে অপরকে দায়ী করছে ওয়াশিংটন তালেবান। ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার, আমেরিকার বিরুদ্ধে ইরাকের মামলা। বাংলাদেশের পর নেপালেও বড় ধাক্কা খেল চীন, ভারতের প্রতিষেধকেই আস্থা জানালো কাঠমান্ডু। 60 দেশের কাছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর চিঠি, বিজ্ঞানী হত্যায় ইসরায়েলি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তেলবাহী জাহাজ আটক নিয়ে ইরান দক্ষিণ কোরিয়া চরম উত্তপ্ত। এবং দখলমুক্ত কারাবাখে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে আজারবাইজান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্যে ফের করোনার তাণ্ডব, একদিনে রেকর্ড মৃত্যু। যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে বুধবার একদিনে রেকর্ড 1041 জন মারা গেছে, যা দেশটিতে গত বছরের এপ্রিল মাসের পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। পরিসংখ্যানে বলা হয়েছে, করোনায় দেশটিতে এখন পর্যন্ত 77,346 জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা 28,45,000-এর বেশি। এদিকে দেশটিতে ফের বেড়েছে করোনার নতুন ধরনের প্রকোপ। এ নিয়ে ইতোমধ্যে দেশটিতে মাঝ ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি করা হয়েছে, বন্ধ করা হয়েছে স্কুল কলেজ। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো কারণ ছাড়া লোকজনের বাড়ির বাইরে যাওয়ায় বারণ রয়েছে। কিছুতেই কমছে না আমেরিকার ইরান ভীতি। মধ্যপ্রাচ্যে আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। সাদ্দামের ইরাকে সরকার উল্টে দেয়া যতটা সহজ ছিল, খামেনির ইরানকে বাগে আনা যে ঠিক ততটাই কঠিন, সে কথা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ওয়াশিংটন। তাই মার্কিন রণতরী USS নিমিৎজের ঘরে ফেরার পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। পেন্টাগনের নির্দেশে ইরানি সম্ভাব্য হামলার জবাব দিতে পারস্য উপসাগরে উৎপেতে রয়েছে মার্কিন নৌবহর। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলিতে ইরানি ফৌজ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে সেই আশঙ্কা যে অমূলক নয় তা সাফ করে পেন্টাগনে একাধিক রিপোর্ট জমা দিয়েছে CIA। বিশেষ করে 2020 সালের জানুয়ারি মাসে মার্কিন ড্রোন হানায় ইরানি জেনারেল কাসেম সুলাইমানির মৃত্যুর পর থেকেই ফুঁসছে তেহরান। গত 3 জানুয়ারি কুদস ফোর্সের কমান্ডার সুলাইমানির মৃত্যুবার্ষিকী ছিল। ফলে মধ্যপ্রাচ্যে সেনা ঘাঁটিগুলিতে আক্রমণের সম্ভাবনায় বিশেষ সতর্ক রয়েছে মার্কিন ফৌজ। পাল্টা হামলার জন্য প্রস্তুতিও নিচ্ছে আমেরিকা। সেই মতো আণবিক শক্তিচালিত মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS নিমিজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে পারস্য উপসাগরে মোতায়েন করে রাখা হয়েছে। একটি বিমানবাহী যুদ্ধজাহাজের সঙ্গে থাকে সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ারের মতো বেশ কয়েকটি রণতরী। এগুলোকে মিলিয়ে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। যেহেতু মার্কিন রণতরীগুলি আণবিক শক্তিচালিত, তাই তারা অনির্দিষ্টকালের জন্য সাগরে থাকতে সক্ষম। এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করল সুদান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পথে যুক্তরাষ্ট্রের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর করেছে সুদান। এতে আফ্রিকার দেশ সুদানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম হলো। সুদানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার খাতুর্মে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টেফেন মানুচিন এবং আইনমন্ত্রী নাসের দিন আব্দুল বারির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এর আগে গত বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন সুদান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। ট্রাম্পের ঘোষণার মাত্র 2 মাস পরে এই স্বাক্ষর হলো। ওই সময় শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি ট্রাম্প, একই সঙ্গে সুদানকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে সহায়তাকারীর তালিকা থেকে বাদ দেন তিনি। সেই সঙ্গে আর্থিক সহায়তা এবং দেশটিতে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট
বলেছিলেন আরও অন্তত 5টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতে চায়, তবে সে দেশগুলোর নাম তিনি উল্লেখ করেননি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করে। তাদের এ পদক্ষেপের কয়েক মাসের মধ্যে আবুধাবি এবং মানামার পদাঙ্ক অনুসরণ করল খার্তুম। 26 বছরের মধ্যে প্রথম উপসাগরীয় দেশ হিসেবে আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। গত বছরের অক্টোবরের আগ পর্যন্ত মাত্র 2টি আরব রাষ্ট্র মিশর এবং জর্ডান ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল। ইসরায়েলের সঙ্গে তাদের সীমান্ত রয়েছে। 1979 সালে মিশর, 1994 সালে জর্ডান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে। আফ্রিকান আরব লীগের সদস্য মরিতানিয়া 1999 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তবে 10 বছর পর তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। ট্রাম্পের বিদায়ে ঝুলে যেতে পারে আফগান শান্তি আলোচনা। নতুন সংঘাতের কারণে নড়বড়ে হয়ে যাওয়া ভঙ্গুর আফগান শান্তি প্রক্রিয়া 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে আরও সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ওয়াশিংটন এবং তালেবানের মধ্যে সই হওয়া দোহা শান্তি চুক্তি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্মূল্যায়ন করতে পারেন বলেও মত তাদের। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে 19 বছর ধরে চলা সংঘাত নিরসনে ফেব্রুয়ারিতে কাতারের দোহায় ওই চুক্তি সই হয়। আনাদোলু এজেন্সিকে পেশোয়ার ভিত্তিক আফগান বিষয়ক বিশেষজ্ঞ রাহিমুল্লাহ ইউসুফ জাই বলেন, দোহা শান্তি চুক্তির বাস্তবায়ন সংকটের মুখে পড়তে পারে, বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি। এছাড়া আফগান আলোচনা সত্যিকার অর্থে এগোয়নি, সংঘাত আরও তীব্র হয়েছে। উভয় পক্ষ শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও সম্প্রতি সংঘাত বেড়ে যাওয়ার জন্য একে অপরকে দায়ী করছে ওয়াশিংটন এবং তালেবান। ইউসুফ জাই বলেন, নতুন তৈরি হওয়া পরিস্থিতির কারণে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারে বাইডেন প্রশাসন। দোহায় আফগান শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব শুরুর আগে সোমবার শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য ওয়াশিংটন তালেবানকে দায়ী করে। তালেবানও যুক্তরাষ্ট্রকে শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য পাল্টা দায়ী করে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, অসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলা বন্ধ না হলে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল সোনি লেগেত্তো তালেবানের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন। হামলাকে আত্মরক্ষামূলক অভিহিত করে সব পক্ষকে সংঘাত কমিয়ে আনার জন্য পুনরায় আহ্বান জানান তিনি। এক টুইট বার্তায় তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য তালেবানকে অস্বীকার করা, হামলা এবং সরকারি কর্মকর্তা, সামাজিক প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের হত্যা বন্ধ করতে হবে। আমেরিকার বিরুদ্ধে ইরাকের মামলা। ইরাকে ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার করার কারণে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইরাক। গত 2 দশকের মধ্যে আমেরিকা কয়েক দফা ইরাকে এই ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ফেলেছে। মঙ্গলবার ইরাকের আল মালুমাহ নিউজ ওয়েবসাইট এই আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনীর ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার করার কারণে ইরাকের অভ্যন্তরে মারাত্মকভাবে প্রাণঘাতী তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়েছে। ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক উপদেষ্টা হাতিব আল রিকাবি গত 26 ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমের আদালতে এই মামলা দায়ের করেছেন। 1990 সালের দিকে ইরাকের পরমাণু স্থাপনায় 2 দফা বোমা হামলা এবং 2000 সালের দিকে আরেকবার হামলার কারণে যে প্রতিক্রিয়া হয়েছে তাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে মামলার আর্জিতে। হাতিব আল রিকাবি জানান, আগ্রাসনে বোমা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। এ বিষয়ে ইরাকের একটি আইন বিষয়ক কমিটি জাতিসংঘের মাধ্যমে এই ইস্যুতে একটি প্রস্তাব পাশ করানোর চেষ্টা করছে, যাতে ওয়াশিংটন বাগদাদকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
বাংলাদেশের পর নেপালেও বড় ধাক্কা খেল চীন। যে চেয়ে প্রতিষেধক পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন, কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারছে না নেপাল, বরং ভারতের তৈরি কোভিড প্রতিষেধকই কিনতে আগ্রহী তারা। সে বিষয়ে কথা বলতেই চলতি মাসেই দিল্লি সফরে সেদেশের বিদেশমন্ত্রী প্রদীপ জবালি। নয়া সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যেই কাঠমান্ডুর তরফে এমনটাই জানানো হলো। আগামী 14 জানুয়ারি দিল্লিতে আসছেন প্রদীপ। তারপর দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ষষ্ঠ নেপাল ভারত যৌথ কমিশনের বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানেই ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তিনি প্রতিষেধক সংক্রান্ত পাকা কথা সেরে নেবেন বলে জানা গিয়েছে। ভারতের তৈরি প্রতিষেধকের 1,20,00,000 ডোজ কিনতে আগ্রহী নেপাল। সেই মতো ভারতের প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা বৈঠকও করে ফেলেছেন ভারতে তাদের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য। জরুরি ভিত্তিতে সম্প্রতি ভারত বায়োটেকের তৈরি কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে ভারত সরকার। তা নিয়ে বিতর্কের মধ্যেও সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ভি কৃষ্ণমোহনের সঙ্গেও মঙ্গলবার বৈঠক করেন নীলাম্বর। বিগত কয়েক বছরে আর্থিক সাহায্য এবং পরিকাঠামোগত বিনিয়োগের নামে নেপালে কোটি কোটি টাকা ঢেলেছে চীন। একরকম যেচেই নিজেদের তৈরি করোনা প্রতিষেধক সিনোভ্যাক নেপালকে সরবরাহ করার প্রস্তাব দেয় তারা, কিন্তু নোভেল করোনা ভাইরাস প্রতিরোধী প্রতিষেধকের জন্ম ভারতের ওপরই ভরসা করছে নেপাল। এদিকে করোনা প্রতিষেধক সিনোভ্যাক বাংলাদেশকেও সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল চীন, কিন্তু বাংলাদেশ করোনা প্রতিষেধক ভারতের কাছ থেকে নিতেই আগ্রহী। ইতিমধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে প্রতিষেধক নিয়ে চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। 60 দেশের কাছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর চিঠি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যায় ইসরায়েলের সম্পৃক্ততার জোরালো প্রমাণ রয়েছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বিশ্বের 60টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় বুধবার আরও বলেছেন, এর আগেও ইরানি বিজ্ঞানী হত্যায় বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা জড়িত ছিল। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলায় সাফল্য পেতে এই সংক্রান্ত দ্বিমুখী নীতি পরিহার জরুরি বলে মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি আরও বলেন, ইরান সবসময় সন্ত্রাসবাদ ও সহিংসতার শিকার হয়েছে। গত 4 দশকে দেশের শীর্ষ কর্মকর্তা সহ 17,000 ইরানি নাগরিক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। এ ধরনের অন্যায় ও অমানবিক তৎপরতার বিরুদ্ধে সবার উচিত সোচ্চার ভূমিকা পালন করা। ইরানে করোনা ভাইরাস মোকাবিলার নানা উপকরণ তৈরি সহ এক্ষেত্রে বিজ্ঞানী ফাখরিজাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ওই বার্তায় তুলে ধরেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে নীরবতা এই ধরনের আরও ঘটনার জন্ম দেবে এবং বিশ্বকে অনিরাপদ করে তুলবে। বিজ্ঞানী ফাখরিজাদে হত্যাকাণ্ডে জড়িতদের সবার বিচার নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। আমির হাতামি বলেন, এই ধরনের অপরাধের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তেলবাহী জাহাজ আটক নিয়ে ইরান দক্ষিণ কোরিয়া চরম উত্তপ্ত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জাহাজটিকে অবিলম্বে মুক্তি দেবার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। বিভিন্ন সংবাদ মাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, এই নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল ইরানে গেছে। জাহাজটি ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে আটক রাখা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার জলদস্যু মোকাবেলা ইউনিটের সদস্যদের নিয়ে চইয়ং নামে একটি ডেস্ট্রয়ার রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়া বলছে তারা কোনো সামরিক তৎপরতায় যেতে চায় না। তারা বিষয়টি দ্বিপাক্ষিকভাবে কূটনৈতিক উপায়ে সমাধানে আগ্রহী বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চইয়াং সাম। ইরানের উপর আমেরিকান নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের $700 কোটি আটকে থাকার বিষয়টি নিয়ে ইরানে যখন
একটানা উত্তেজনা বিরাজ করছে, তার মধ্যেই এই জাহাজ আটকের ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চই জন কুন আগে থেকেই নির্ধারিত এক সফরে আগামী সপ্তাহে ইরানে যাচ্ছেন বলেও ওই মুখপাত্র জানান। ইরান তাদের জব্দ করা অর্থ সম্পদ ছাড়ানোর ব্যাপারে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের উপর চাপ দিতে এই জাহাজ আটক করেছে, এমন আজ অনুমান নাকচ করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউং হুয়া। আমাদের আগে সব তথ্য যাচাই করে দেখতে হবে এবং আমাদের জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তিনি সাংবাদিকদের বলেছেন। জাহাজটির দ্রুত মুক্তির জন্য আমরা কূটনৈতিক তৎপরতা শুরু করেছি। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জলদস্যু মোকাবিলা ইউনিটের সদস্যদের নিয়ে তাদের যে ডেস্ট্রয়ার জাহাজটি হরমুজ প্রণালীর কাছে পৌঁছেছে তার লক্ষ্য দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। দখলমুক্ত কারাবাখ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কারাবাখের ফুজুলি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, চলতি 2021 সালের মধ্যেই এটি চালু হবে। এই বছরই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করবে বলে আশা করছি। আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি মুক্ত করার পর সেখানে ব্যাপক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার দখলে যাওয়ার পর যেসব পরিবার ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল তারা আবারও ফিরে আসতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে নাগোর্নো কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বিশাল এলাকা দখলমুক্ত করতে আর্মেনিয়ার উপর শক্ত আঘাত হানে আজারবাইজান। এরপর 10 নভেম্বর দুই দেশ শান্তি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী নিজের এলাকাগুলো ফিরে পায় আজারবাইজান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।